দুবছর আগে এরকমই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। ঠিক যেরকম গতকাল দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অনেকেই আয়রন লেডি নামে অভিহিত করতেন। একটানা 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার রাশ নিজের হাতে ধরে রাখা এমন একজন প্রধানমন্ত্রীকেও যে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, সে কথা মাত্র কয়েকদিন আগেও বেশিরভাগ মানুষ ভাবতেই পারেননি। কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, তাই দেশের সংখ্যাগরিষ্ঠের মত শেষ পর্যন্ত হাসিনাকে মানতেই হলো। গতকাল অর্থাৎ সোমবার রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে বোন শেখ রেহানার সাথে গোপনে দেশ ছেড়ে চলে এসেছেন ভারতে। রয়েছেন দিল্লির একটি গোপন নিরাপদ আবাসে। কেমন ছিল বাংলাদেশে শেখ হাসিনার শেষ কয়েকটি ঘন্টা? তার দেশ ছেড়ে চলে আসার পরেও অশান্তির আঁচ কেন এখনও নিভছে না? কেন বাংলাদেশের নানা প্রান্তে ভেঙে ফেলা হচ্ছে মন্দির, আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা? আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন উদ্বিগ্ন ভারত? এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। গত 1 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা কখনো পালায় না। এর মাত্র 4 দিন পর তিনিই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নিরাপত্তার খাতিরে দেশ ছেড়ে পালিয়ে এলেন ভারতে। তবে বাংলাদেশি সংবাদ সংস্থা প্রথম আলো আর বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী সোমবার দেশ ছেড়ে আসার মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি পদত্যাগ করতে খুব একটা রাজি ছিলেন না। তবে পদত্যাগের জন্য চাপ দিতে দেশব্যাপী কারফিউ উপেক্ষা করে সোমবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় আন্দোলনকারী ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লং মার্চ টু ঢাকা নামক এই কর্মসূচির মাধ্যমে পুরো দেশবাসীর উদ্দেশ্যে ঢাকা শহরে অবস্থিত শহীদ মিনারে লং মার্চ করে আসার আহ্বান জানানো হয়। তবে তার আগের দিন অর্থাৎ রবিবার থেকেই বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে পড়ে। ওই একটা দিনে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় 100 জন মানুষের প্রাণ যায়। এর মধ্যে 15 জন ছিলেন পুলিশকর্মী। রবিবার বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটতে বাধ্য হয়েছেন। বিবিসির খবর অনুযায়ী এর পরেও শেখ হাসিনা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে চাননি। তখনও তিনি তার হাতে 2টো অপশন খোলা রাখতে চেয়েছিলেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতেও চেয়েছিলেন, আর তা সম্ভব না হলে দেশ ছেড়ে চলে যাওয়ারও প্রস্তুতি ছিল তাঁর। শেখ হাসিনা ভেবেছিলেন লং মার্চ টু ঢাকা কর্মসূচি যদি কোনোভাবে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না। তবে তা যদি ব্যর্থ হয় তাহলে দেশ ছাড়ার প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। বাংলাদেশের কর্মকর্তারা বিবিসিকে জানান যে দেশ ছাড়ার ব্যাপারে ভারতের সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল। তবে রবিবার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর জওয়ানরা মিলে গিয়েছিল। ফলে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা বুঝতে পেরে গিয়েছিলেন যে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাঁরা হাসিনাকে পুরো ব্যাপারটা জানিয়ে পদত্যাগ করার কথা বলেন। সেই মতো শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। পুরো বিষয়টি ঘিরে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। তেজগাঁও বিমানবন্দর থেকে C-130G সামরিক বিমানে চড়ে তিনি সোজা এসে অবতরণ করেন গাজিয়াবাদে অবস্থিত হিন্ডন এয়ারবেসে। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। এখনও তিনি দিল্লির একটি সেফ হাউসে রয়েছেন, কিন্তু এখনও বাংলাদেশ অগ্নিগর্ভ।
আন্দোলনকারীদের দাবি মতো শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে আসার পরেও অশান্ত বাংলাদেশ এখনও শান্ত হয়নি। সংঘর্ষ আর মৃত্যু মিছিলে এখনও ছেদ পড়েনি, বরং গতকালের মৃত্যুর পরিসংখ্যান ছাপিয়ে গেছে বিগত দিনগুলিকে। এই একদিনে মৃত্যু ঘটেছে অন্ততপক্ষে 135 জনের। বাংলাদেশের শাসন ক্ষমতা বর্তমানে রয়েছে সেনার হাতে, কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে এখনও আনতে পারেনি সেনাবাহিনী। এই সুযোগে বিভিন্ন সরকারি ভবন আর প্রতিষ্ঠানে অবাধে চলেছে ভাঙচুর, লুট আর অগ্নিসংযোগ। কোনো নিয়মকানুন, কোনো আইনের তোয়াক্কা না করেই দেশের নানা প্রাতিষ্ঠানিক ও ঐতিহ্যবাহী ভবনগুলিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের জাতির পিতা হিসেবে আখ্যায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশালকায় স্ট্যাচুও। এমনকি নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসে ঢুকে বিএনপি সমর্থকরা দূতাবাসের কর্মীদের বাধ্য করে শেখ মুজিবুর রহমানের ছবি সরাতে। শেরপুরের জেল ভেঙে প্রায় 500 কয়েদিকে মুক্ত করে দেওয়া হয়েছে, যাদের মধ্যে 20 জন সন্ত্রাসবাদী জঙ্গিও ছিল। এ কোন ধরনের আন্দোলন? জেল থেকে অপরাধীদের মুক্ত করে দেওয়ার মাধ্যমে কি অ্যাচিভ করতে চাইছে বাংলাদেশের আন্দোলনকারীরা? জাতীয় সম্পত্তি ভাঙচুর করে যেভাবে সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গণভবনে যেভাবে অবাধে লুট চলেছে, যার চিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার দেখা গেছে, তাতে বাংলাদেশের কোন মর্যাদা রক্ষিত হলো? যে আন্দোলন সরকারের ভিত নড়িয়ে দিয়ে তাকে সমূলে উৎখাত করতে পারে, সেই আন্দোলন যে বর্তমানে দিকভ্রষ্ট হয়ে একটি বিশৃঙ্খল অরাজকতা সৃষ্টি করেছে, তাতে আর কোনো সন্দেহ নেই। দেশের নানা প্রান্তে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে পুলিশ থেকে শুরু করে সংখ্যালঘু হিন্দুদের, আর এর থেকে বাদ যাচ্ছে না মন্দিরও। আন্দোলনকারীদের দাবি ছিল হাসিনা সরকারের পতন। সেই দাবি মেনে সরকারের পতনও হয়েছে, কিন্তু কোন যুক্তিতে একের পর এক মন্দির গুঁড়িয়ে দেওয়া হচ্ছে? সংখ্যালঘু হিন্দুদের অপরাধটাই বা কি? কেন তাদের ঘরবাড়ি, দোকান, আসবাবপত্র সব কিছু লুট করে তাদের ওপর মারাত্মকভাবে নির্যাতন চালানো হচ্ছে? বিভিন্ন মিডিয়ার খবর থেকে জানা যাচ্ছে, খুলনা জেলার মেহেরপুরে অবস্থিত ইসকনের একটি মন্দিরে ভাঙচুর চালিয়ে উন্মত্ত জনতা বিগ্রহসহ পুরো মন্দিরটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এরকমই আরও বেশ কিছু মন্দিরে ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে ছাত্রছাত্রীদের আন্দোলন কি শেষ পর্যন্ত কট্টর মৌলবাদীদের হাতে হস্তান্তরিত হয়ে গেছে? কারণ তা না হলে হাসপাতালে ভাঙচুর চালিয়ে কোন দাবি আদায় করতে চাইছে আন্দোলনকারীরা? হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি হাসপাতালেও ভাঙচুর চালানো হয়েছে। বিগত ঘটনা প্রবাহ থেকে এটা পরিষ্কার যে হাসিনা সরকারের ওপর বাংলাদেশের সাধারণ মানুষের একটি বড় অংশ বিরূপ হয়ে উঠেছিল, যার জেরে হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু হাসপাতাল, মেট্রো স্টেশন, থানা বা মন্দিরের ওপর আক্রমণ চালিয়ে আর কোন উদ্দেশ্য সফল করতে চাইছে আন্দোলনকারীরা? গত রবিবার একটি থানাতে ঢুকে সেখানে উপস্থিত 15 জন পুলিশকর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশের ওপর আন্দোলনকারীদের রাগ থাকতেই পারে, কারণ আন্দোলনকে দমানোর জন্য পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠি, গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাস প্রয়োগ করেছিল। কিন্তু সেই পুলিশ ছিল আওয়ামী লীগ সরকারের অধীন। বর্তমানে তো বলা হচ্ছে বাংলাদেশে পালাবদল ঘটেছে, বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে, ক্ষমতা এখন সেনার হাতে, কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। তাহলে গতকাল যখন সেনাপ্রধান আওয়ামী লীগ বাদে দেশের বাকি সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে আলোচনা করার পর জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, পুলিশ এবং সেনাবাহিনী আর কারো ওপর আক্রমণ করবে না, তারপরেও কেন পুলিশের ওপর এভাবে আক্রমণ চালানো হচ্ছে? তাহলে কি সেনাবাহিনীর পাশাপাশি দেশের বাকি রাজনৈতিক দলগুলির ওপরেও আন্দোলনকারীদের ভরসা থাকছে না? সেনাপ্রধান বারবার শান্ত সংযত থাকার আহ্বান জানাচ্ছেন, কিন্তু তারপরেও জনতা উন্মত্তের মতো আইন বারবার নিজের হাতে তুলে নিচ্ছে। এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন নৈরাজ্যের মুক্তাঞ্চল, আর এর দায়
আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কোনো মতেই এড়াতে পারে না। স্বৈরতান্ত্রিক শাসকের পতন ঘটানোর সাফল্যের কৃতিত্ব যেরকম তারা পাবে, ঠিক সেরকমই এই সমস্ত ঘটনার দায়ও তাদেরকে নিতে হবে। বাংলাদেশের সমগ্র পরিস্থিতির ওপর ভারত সরকার সতর্ক দৃষ্টি বজায় রেখে চলেছে, কারণ বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী। বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্য লেগে রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথেই বাংলাদেশের সীমান্ত 2317 কিলোমিটারের। ফলে বাংলাদেশ অশান্ত থাকলে তার আঁচ এদেশেও এসে লাগবে। তাছাড়া আগামী দিনে কী ধরনের সরকার বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে তার ওপরও অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশের 2টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে 2 বিপরীত মেরুতে অবস্থান করে। শুরু থেকেই আওয়ামী লীগ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যথেষ্ট আগ্রহী। অপরদিকে বিএনপির সাথে ভারতের সম্পর্ক সেরকম সহজ কোনো দিনও ছিল না। ভারতের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকা কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের বিএনপি সরকার আশ্রয় প্রদান করেছিল। তাই ভারত অত্যন্ত সতর্কতার সাথে এই পুরো বিষয়ের ওপর নজর রাখছে। আর ভারতের নাগরিক হিসেবে আমাদেরকেও সজাগ এবং সচেতন থাকতে হবে, যাতে বাংলাদেশের এই অশান্তির আঁচ আমাদের দেশের গায়ে না লাগে। তবে যাবতীয় সমস্যা আর অশান্তির মধ্যেও একটি কথা না বললেই নয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও আশার কয়েকটি রূপলি রেখা দেখা যাচ্ছে। যেমন সংখ্যালঘু হিন্দুদেরকে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কিছু সংখ্যাগুরু মুসলিমরা। মন্দির আগলাচ্ছেন কাঁধে কাঁধ দিয়ে। কোথাও কোথাও মসজিদ থেকেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ না করার বার্তা দেওয়া হচ্ছে। বাংলাদেশের এই চিত্রটিও সমান সত্য। আর টালমাটাল পরিস্থিতিতে এ ধরনের সহযোগিতা কাম্যও বটে। এই ধ্বংসস্তূপ সরিয়ে বাংলাদেশ আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, এটাই আমাদের সবার কামনা। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।